আনন্দ আনন্দ আনন্দ। এই চাটার্জি ভেলা আজ আবার এক নতুন আনন্দে মেতে উঠতে চলেছে। এই চাটার্জি ভেলার প্রাণ পড়াশোনা শেষ করে ফিরে আসতে চলেছে এই নিজের বাড়ি এই চাটার্জি ভেলা। সে যে আমাদের নয়নের মনে প্রাণের ধ্রুবতারা, প্রাণ ও পুণ্যের শিখা, বন্যে শিখা। এই যে ঘরের মেয়ে ঘরে ফিরছে, তা আনন্দ পাওয়ার কি আছে শুনি? সে কি এতদিন পরে মেয়েটা বাড়ি ফিরছে, আর আমার আনন্দ হবে না? আনন্দের ভার এখন একটু সামনে রাখো। তুমি কিন্তু মনে রাখার চেষ্টা করো নাগেন, যে ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। মেয়েটা কিন্তু আমার। এটা যে তোমার সেটা আমাকে কেন বারবার প্রমাণ দিতে হবে? নগেন, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে, সেই কথা কি তুমি অস্বীকার করতে পারো? করছি না, আমি কিচ্ছু অস্বীকার করছি না। সব মনে আছে আমার, আমি কিচ্ছু ভুলিনি। কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবে, ওই মা শব্দটা ছোট হলেও তার ভার যে অনেকখানি। নগেন, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আর আমার মেয়েকে আমি কিভাবে শিক্ষা দেব সেটা কি তোমার কাছ থেকে আমাকে শিখে নিতে হবে? ভুলিনি, আমি ভুলিনি। তাই তো হাজারো অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে আমি এই বাড়িতেই পড়ে আছি, বেঁচে আছি, আমি সব কিছু সহ্য করে। কিন্তু আমার যে পুরো সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে তবে নেই। কি তোমার আবার কি হলো? কি হয়নি বলে কি হয়নি? ঝড় বৃষ্টির মাঝে মেয়েটা এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি, তার কোনো পাত্তাই নেই। ফোনটাকে মতো সুইচ অফ করে রেখেছে। এই মেয়েটা না, এই মেয়েটা আমার মাথাটা একদম খারাপ করে দেবে। আচ্ছা, তোমার মেয়ের কবে বুদ্ধি শুদ্ধি ছিল বলো তো? তোমার মেয়ের কবে বুদ্ধি শুদ্ধি ছিল? শুধু মুখেই বড় বড় কথা। হ্যাঁ সেটাই, সে বাইরে পড়াশোনা করতে গেছে না কি করতে গেছে সেটাই জানি না। বলতে গেলে বলবে আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমাকে একদম টেনশন করার দরকার নেই। এতে তোমাদের বন্যী মায়ের কোনো দোষ নেই। তাকে তোমরা যেভাবে মানুষ করেছো এ হচ্ছে তারই প্রতিফলন। তোমরা তো কেউ তাকে বুঝবারই চেষ্টা করোনি। যদি বুঝতে তাহলে দেখতে আমাদের মেয়ে ওই আর 5টা মেয়ের মতো সাধারণ নয়। সে যেমন ভাঙতে জানে তেমনি সে আবার সে গড়তেও জানে। সে যেমন লড়তেও জানে তেমনি সে মৃত্যুকেও ভয় পায় না। সে যেমন মা লক্ষ্মীর মতো শান্ত স্নিগ্ধ, আবার ওই মা দশভুজার মতো রণরঙ্গিনী হয়ে পাপীদের শাস্তি দিতেও ভয় পায় না। আর এটা আমার শুধু মুখের কথা নয় গজেন্দ্রনাথ, এটা হচ্ছে আমার বিশ্বাস। তোমার বিশ্বাস তুমি তোমার কাছেই রাখো, বেশি ওপরে ওঠার চেষ্টা করবে না। চাকরের মতনই থাকবে। আর যোগেন্দ্র, তোমাকেও বলে যায় তুমি যদি এইভাবে চলতে থাকো তাহলে কিন্তু তোমার বিপদ আসন্ন। আর বলছি, হালটা তুমি শক্ত করে ধরো, কথাটা মনে থাকে যেন। আরে আরে এই দামিনী, আরে এই মহিলাটা না চিরকালটা আমার মাথাটা গরম করেই গেল। তাহলে আমিও এখন চলি গজেন্দ্রনাথ। এই বন্যিমা এলে আমাকে কিন্তু খবরটা দেবে। হ্যাঁ, তবে একটা কথা তোমাকে আমি বলে দেয় গজেন্দ্রনাথ, আমি কিন্তু আমার কথা রেখেছি, এবার তোমার কথা রাখার পালা। আমিও চাইবো তুমি তোমার কথাটা নিশ্চয়ই রাখবে। কথা কথা দিলেই কি কথা রাখা যায় নগে? তাছাড়া তোমাকে আমি কি কথা দিয়েছিলাম সেটা সবাই ভুলেই গেছি। আমার এই পাপের সাম্রাজ্য, এই বিশাল ব্যবসা, এই পাহাড়ের মতো করেছি আমি নিজে। তাই তোমাকে যে কথা রাখতে গেলে আমাকে যে সেগুলো জলঞ্জলি দিতে হবে, এটা তো হওয়ার ছিল না গজেন্দ্রনাথ। তাই আমি বলছি, আমি গজেন্দ্র। লোকে আমাকে মানুষ বলেছিল, মালটা সালামে একদম বাবা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো, আর এদিকে নতুন বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ? এই আমাদের এলাকায় নতুন আগন্তুকের দেখা পাওয়া গেছে। আগন্তুক? কি নাম তার? বারুদ। বারুদ? বারুদ? তাকে রেখে সমস্যা? আপনার ছেলে মানে আমাদের এমএলএ সাহেব।
আপনাকে কথাটা বলতে ইতস্তত বোধ করছে। ওই বারুদ আপনার ছেলেকে খুব কেলেছে, মানে মেরেছে। আমার নাম তো ঢোলেশ্বর ঢালি, তাই মুখ দিকে উল্টো পাল্টা কোথা মেরে যায় খালি। সেই রাঙামাটি অঞ্চলে পা রাখার আগে আমাদের বিষয়ে ভালো করে খবর নিয়ে দেখে নে। ঠিক আছে, এইটা নিয়ে আমি পরে কথা বলছি। উপেন, বন্যি মাছ বাড়ি ফিরবে। আজ বন্যি বাড়ি ফিরছে, তার মানে এক্ষুনি। তার মানে আমাদের এখন খুব সাবধানে পা ফেলাতে হবে, যেন আমাদের কাজে টের একদম না পায়। কারণ বেটা আমার ওই ছোট থেকে খুব প্রকৃতিতে দেখি না, তবে গাছ কাটা থেকে আরম্ভ করে কয়লা উৎপাদন, কম পয়সায় মজুরদের খাটানো, এসব সব আমাদেরকে এখন সাবধানে করতে হবে। আমার মেয়েটা যদি এবার জানতে পারে না, তাহলে আর রক্ষে থাকবে না, পুরো জ্বালিয়ে পুড়ে একদম ছাড়খাড় করে দেবে। বুঝি তা ম্যাডাম আসছেন কখন? এই করে এসে যাবে। মেঘের পালো চাঁদের লোলো কাগজের খেয়া ভাসছে। মেঘের পালো চাঁদের লোলো কাগজের খেয়া ভাসছে। ছেলে কটা থেকে চাঁদ পানা যেন দেখে বাড়ছে। মেঘের বাড়িতে তাতই তাতই বৃষ্টি ভেজানো পায়। সারা রাত আছে তুমি আর আমি এক হয়ে দুজনাই। তুমি আছো আর আমি আছি, আজ মিলেছি এক বৃত্তে মমচিত্রে আছে। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া বাজছে। ছেলে কোঠা থেকে চাঁদ পানা মুখ দেখে মুখ হাসছে। মেঘের বাড়িতে তাতই তাতই বৃষ্টি ভেজানো পায়। তুমি আর আমি এক হয়েছি মিশেছি মোহনায়। তুমি আর আমি মিলেছি আজ মিলেছি একই আলোতে মমচিত্রে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমচিত্রে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ওই বাবা, বোন তখন এলো না? এই তো এক্ষুনি এসে যাবে। হচ্ছে ওই তো মা আমার এসে গেছে। দেখি না মা, তুই তো পুরো ভিড়ে গেছিস রে মা। আরে আরে দামিনী, দামিনী। তুই যে একেবারে ভিজে গেছিস, আগে বলিসনি কেন? দেখতে পাচ্ছিস না আমার দামি শাড়িটা একেবারে নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে আমার মা, এখনকার যুগের মা। মেয়ে হাত চিপাচ্ছে, এদিকে করোনার ভয় নেই। মা আমার দামি শাড়িটা নষ্ট হয়ে যাবে বলে বাহানা দিচ্ছে। ও মা, মাগো এই বৃষ্টিতে ভিজলে যে একটু মন প্রাণ চাঙ্গা হয়ে যায়। সত্যি সত্যি পূর্ণিমা, এই বাড়িতে এতগুলো দামি দামি গাড়ি দাঁড়িয়ে আছে, তুই যে খামোখা কেন মা ভিজতে গেলি বলতো? আর ইনি হচ্ছেন আমার বাবা, যিনি সব সময় অর্থ আর দাম্ভির আভিজাত্যে মানুষকে মানুষ বলে মনে করে না। আচ্ছা বাবা, তোমার ওই দামি গাড়িতে চেপে যদি আমি রাস্তা দিয়ে যাই, তোমার ওই জানলার কাছ থেকে আমি রাঙামাটিকে নতুন করে দেখতে চাই না বাবা। আমি চাই ওই বাতাস থেকে নেমে এসে এই মাটিতে পা ফেলতে ফেলতে চলতে চলতে এই মাটির ভেজা গন্ধকে আমি উপভোগ করতে চাই। ঠিক আছে, আমি জানতাম তুই ঠিক দিবি। সত্যি সত্যি ওঠাই ছোটবেলার দুষ্টুমিগুলো এখনো যায়নি দেখছি। এই বাবা একেবারে ভিজে গেছি। দেখি দেখি তোর মাথাটা নিয়ে একটু মুছিয়ে দিই। বলছি ম্যাডাম, বলছি বৃষ্টিতে ভিজতে ভিজতে বুঝি রিলস বানানো হচ্ছিল, তা গানটা কি ছিল ম্যাডাম? টিপি টিপি বর্ষা পানি। এই যে অফিসার, বলে আমি কি জ্ঞানের রিলস বানাচ্ছিলাম সেটা দিকে লক্ষ্য না দিয়ে আইন আপনাকে সেই কাজের জন্য মাইনে দিচ্ছে। সরকারের কথা মনে রেখে আপনার কাজটা আপনি ঠিক মতো করেছেন, তাহলে কিন্তু আপনারই মঙ্গল। বলছি বাবা, বোন যখন বাড়িতে এলো তখন জম্পেস করে একটা পার্টির আয়োজন করি, কেমন? আরে হবে হবে, নিশ্চয়ই হবে। এই তুই এক কাজ কর, তুই ওই বড় বড় শিল্পপতি আর ফিল্ম স্টারদের নিয়ে একটা বড় সঙ্গে পার্টি আয়োজন করতো। নো বাপি নো, আমি পার্টি চাপিটি করব না। আমার মনে একটা না অন্য প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? হ্যাঁ প্ল্যান। এই রাঙামাটি সমস্ত ভাই বোনদেরকে একসাথে নিয়ে আমি একটা আনন্দ মেলা
যেখানে বড় বড় ফিল্ম স্টার আসবে, আমাদের বাড়ির আভিজাত্যটাই পাল্টে যাবে। সেখানে তুই গরিব ছোট লোক ভিখারির বাচ্চাগুলোকে বাদ দিয়ে তুই আনন্দ উৎসব করবি। দাদা, কাদের তুই ছোট লোক বলছিস দাদা? ওরা আমাদের কারখানার শ্রমিক, দিন রাত এক করে আমাদের কোম্পানির মুখ উজ্জ্বল করে থাকে। তাদের তুই ছোট লোক বলছিস? তাদেরকে আমরা ন্যায্য পায়না দিতে পারি না বলেই তারা এখনো ছোট লোক হয়ে আছে। তারা উপযুক্ত কাজের উপযুক্ত পরিশ্রম পায় না, তাই আমরা। দাদা, ভুলে যাস না, ওই ছোট লোক মানুষগুলোর ভোটের জোরে তুই আজ সারা অঞ্চলটাকে দাপিয়ে নিয়ে বেড়াচ্ছিস। তাই একটা কথা কান খুলে শুনে রাখ দাদা, ওই ছোট লোক মানুষগুলো তোকে চেয়ে বিশ্বাসের জোরে ভোট দিয়ে তোকে জনতার আদালতে বসেছে। তার সম্মান বাঁচানোর চেষ্টা কর, তাহলে তুই সম্মানটা পাবি। তাই দু নৌকায় পা দিয়ে বেশি দিন চলা যায় না, তাই তোদেরকে বলে নেমো খারাম। আর একটা কথা, দু নৌকায় পা দিয়ে তো বেশি দিন চলা চাই না দাদা। তাই তুই তোর পাটে নিয়ে থাক, আমাদের পারিবারিক ব্যবসাটা আমরা নিচেরাই সামনে নেব। তাছাড়া আবার তো বলা যায় না, কখন আবার ইডি সিবিআই এসে তোর উপরে হানা দিয়ে দেয়। যা নিজের কাজ করগে, যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তবে তোর এই প্রথম দিনের ব্যবহারটা আমার কিন্তু একদম ভালো লাগলো না। এই প্রথম দিনের ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকবে। মনে রাখিস, মনে রাখিস, সময় এলে একদিন ঠিক তোকে আমি বুঝিয়ে দেবো। এই যে বললি, পড়াশোনা শিখে এসে তুমি কি সাপের পাঁচ পা দেখেছো? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি শেখনি। আমি তো দাদাকে ভুল কিছু বলিনি মা, আমি শুধু আমার দাদার কাছের কর্তব্য দায়িত্বগুলোকে মনে করে দিয়েছিলাম মাত্র। অফিসার, হ্যাঁ বলুন ম্যাডাম। আমি একটা আনন্দ মেলার আয়োজন করতে চাই, তার জন্য তার পারমিশনটা। কি যে বলেন ম্যাডাম, আপনি একটা আনন্দ মেলার পারমিশন চাইছেন, সেটা আবার কি জন্য লাগবে? হ্যাঁ জয় সারাপ, সরকারটা কারো কিন্তু পৈতৃক সম্পত্তি নয়। হ্যাঁ, আমি থানায় একটা দরখাস্ত জমা দেব, সেটা আপনি সাইন করে আমার কাছে পাঠিয়ে দিয়ে আমার আনন্দবেলা উৎসব করার কাজটাকে আরো সাহায্য করে তুলবেন। বেশ 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 ম্যাডাম, বেশ তাই হবে। বলছিলাম কি ম্যাডাম, আমার নাম তো ঢোলেশ্বর ঢালি, পকেটটা না বড্ড খালি, কিছু টাকা হবে? ওটা আপনার ম্যানেজারের কাছ থেকে নিয়ে নেবেন। বেশ, তাহলে এখন চলি। টিপি টিপি বরস পানি পানি মে। এবার বলতো মা, তুই কি করতে চাইছিস? তোমার এখন বয়স হয়েছে বাপি, তাই তোমার সমস্ত কাজকর্মের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিতে চাইছি। এ তো খুব ভালো কথা রে মা। আমিও চাই তুই সততা ও কর্তব্যের সাথে এই দায়িত্বটা পালন কর। না, এইটা কি করে সম্ভব রে মা? কেন অসম্ভব? সম্ভব নয় কেন বাপি? আমার ক্ষমতার প্রতি তোমার কি কোনো বিশ্বাস নেই বাপি? আরে বিশ্বাস বিশ্বাস কেউ থাকবে না, বিশ্বাস কেউ থাকবে না মা। এই আমি, আমার বয়স হয়েছে তো, তাই তাই এই আছি এই নেই। তাই তোর মা বলছিল তোর বিয়েটা দিয়ে দিতে পারলে আমরা নিশ্চিন্তে দুজনে ঘুমোতে পারবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি তাই তো অর্ঘ্যকে কথা দিয়েছি। আর অর্ঘ্য খুব বড্ড ভালো ছেলে, সে বিদেশ থেকে এসেছে শুধুমাত্র তোমার জন্যে। আর তোমাকে বিয়ে করে নিয়ে সে খুব শীঘ্রই বিদেশে চলে যেতে চায়। আর কতদিন সে তোমার জন্য এখানে অপেক্ষা করে থাকবে বলতে পারো? হোয়াট? আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছো তোমরা? তাও আবার কার সাথে? অর্ঘের সাথে? আমাকে না বলে কোন অধিকারে তোমরা ঠিক করেছো আমার বাবা মা হওয়ার অধিকারে? বাবা হওয়ার কোন কর্তব্যটা তোমরা পালন করেছো? জন্মের পর থেকে একটা দিনও বুঝতে চেয়েছো আমি কি খেতে ভালোবাসি? জন্মের পর একটা দিনের জন্য মা আমার শরীর খারাপ বলে আমার মাথার পাশে তুমি বসেছ। একটিবার তোমরা দুজনে মিলে চিন্তা করে দেখেছো এই বন্যের কি ভালো লাগে কি ভালো লাগে না?
ওই মানুষটা শুধু দেখেছে, তাহলে কিসের জোরে কিসের অধিকারে একটা বাইরে ছেড়ে শুনে আমার জীবনের সম্পর্কে শুধু তোমরা বেঁধে দিতে চাইছো? কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আর একটা কথা বলতে চাচ্ছি, আমার জীবনে যদি কারোর কোনো অধিকার থেকে থাকে সেটা শুধুমাত্র আমার বড় বাবার, তোমাদের নয়। আরে পূর্ণিমা না, এভাবে বলতে নেই রে মা। মা বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, আর মা বাবার চেয়ে বড় সম্পদ হয় না রে মা, বড় সম্পদ হয় না। থাক, অনেক হয়েছে। আর তোমাকেও বলি শোনো বন্নি, বিয়ে তোমাকে অর্ঘ্যকেই করতে হবে, কারণ আমি কিন্তু অর্ঘ্যকে কথা দিয়েছি। हमें तुमसे प्यार कितना जाने थे, अगर हमें तुमसे प्यार कितना हम जाने थे, मगर दिल ये तुम्हारे हमें तुमसे प्यार। কথা দিলে যে কথা রাখতে হবে তার তো কোনো মাথা দেখবি দিন আন্টি। হ্যাঁ আন্টি, বন্ডিশিকা তো আমাকে পছন্দ নাও হতে পারে, তাই বন্ডিশিকার অমতে বন্ডিশিকা বিয়ে করলে যে আমার স্বভাব বহির্ভূত কাজ হবে, এটা যে আমি আমার মন থেকে কোনোদিনই মেনে নিতে পারবো না আন্টি। তুমি কি বলছো? ঠিক আছে, তোমরা এখন ইয়ং হয়েছো, তাই তোমাদের নিজেদের ব্যাপার তোমরা নিজেরাই মিটিয়ে নাও। আমি বাবা এসবের মধ্যে আর থাকতে চাই না, তোমরাই মিটিয়ে নাও। কেমন? দামিনী, আরে দামিনী, দামিনী, তুমি এটা ঠিক করলে না মা? প্রথম দিন বাড়িতে এসি তুমি তোমার মায়ের মনটা আঘাত দিলে। দামিনী, বড় বাবা কেমন আছেন? বড় বাবা থাক বাবা, থাক। তা তুমি হঠাৎ আমাকে প্রণাম করতে যাচ্ছিলে কেন বাবা? এ মা, এই আপনার সব আশীর্বাদ কি বন্ডিশিকারই প্রাপ্য, আমার নয় বুঝি? না 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 না, তা কেন? আমি তোমায় আশীর্বাদ করি তুমি যাতে ভালো থাকো। শুধু ভালো থাকবো, যাতে আমার সব আশা পূর্ণ হয়, সে আশীর্বাদ করবেন না বলে। নিশ্চয় নিশ্চয়। তোমরা তোমরা তাহলে কথা বলো বাবা, আমি তোমাদের জন্যে একটু জল খাবারের ব্যবস্থা করে আসি। হ্যাঁ, কথা বলো বাবা, কথা বলো। তা কবে বিদেশ থেকে ফিরলি অর্ঘ্য? হ্যাঁ, এই তো কয়েকদিন হলো। আসলে আসলে কি হয়েছে বলিসিকা, ও তোমাদের কোম্পানিতে না কিছু গন্ডগোল দেখা দিয়েছিল, আর সেটা মেরামত করতেই। গন্ডগোল? কিসে গন্ডগোল? আর তেমন কিছু নয়, ওই মেশিনারি সংক্রান্ত কিছু গন্ডগোল, যেটা এখানকার লোকজনদের সম্পর্কে সরানো সম্ভব ছিল না। তুমি তো বাবার কথাগুলো শুনলে অর্ঘ্য, কিন্তু তুমি তো জানো যে আমি ছোটবেলা থেকে একজনকে, সে আমার। জানি তো, আর তার জন্য তোমাকে তো আমি কোনো জোর করতে চাইনি বন্ডিশিকা, কিন্তু মাঝে মাঝে তোমাকে আমার ও বিস্ময় লাগে। কিসের বিষয় অর্ঘ্য? এই যেমন ওই নীল আকাশের মাঝখানে ওই সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়ায়, যেমন সমুদ্রের উতাল ঢেউ উঠে আসে। আচ্ছা বন্ডিশিকা, তুমি কয়লা খাদানের ব্যাপারে কি ভাবো? হ্যাঁ, আমাদের মাটির নিচে যে চক্ষের ধনগুলো চাপা হয়ে আছে, তা আমাদের কত কষ্টে আমাদের সামনে শ্রমিকরা সেগুলোকে জীবন পণ করে সেগুলোকে তুলে নিয়ে আসছে, কিন্তু ওগুলোর উপরে কেউ কবর চাপা দিতে চাইছে। সেইখানে আরো অনেক কিছু চাপা পড়ে আছে, যার কোনো কিছুই অস্তিত্ব তুমি কোনোদিন জানতে পারবেন না বন্ডিশিকা। কি ভাবছো অর্ঘ্য? কিছু বলবি না? এই না, এই মাঝে মাঝে আমাকে দেখে খুব তোমার ভয়ঙ্কর ভয় করবে কেন? তুমি কি মুখোশ পরে আছো নাকি? আমার আবার মুখোশ পরে থাকলে মুখোশটা টেনে খুলে দে, আমার আবার খুব ভালো লাগে অর্ঘ্য। আচ্ছা বন্ডিশিকা, তুমি হঠাৎ করে রাঙামাটিতে চলে এলে, কি ব্যাপার বলো তো? আরে বাবা, কি প্ল্যান করছো? আরে বাবা, আমার বাড়িতে আমি নিচে আসবো, এতে আবার প্ল্যানেট কি আছে অর্ঘ্য? সে তো বটে, কিন্তু তুমি তো এমনি কিছু কাজ করো না, সে আমি তো তোমাকে ছোট থেকেই জানছি। তা তুমি ঠিকই ধরেছো অর্ঘ্য,
এখানে কিছু একটা ঘটছে, তা অত্যন্ত খারাপ, অত্যন্ত অশুভ। সেটা কি? আর সেটাই খোঁজ করতেই তুমি এখানে এসেছো, তাই তো? কিন্তু বন্ডিসিকা, তোমার ভয় করে না? ভয় 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 করে না অর্ঘ। আগুন কি কখনো কয়লাকে ভয় পায়? বরং কয়লাকে আগুন দেখে ভয় পায়। সে কোনো মুহূর্তে তাকে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। অর্ঘ, আমি ভয় পেতাম অর্ঘ, সেই ছোট্টবেলায় আমার বাবা মা যখন আমাকে রাতের পর রাত একা রেখে চলে যেত, তখন ওই বড় বাড়িটার এক ঘরের একটা কোণে চুপটি করে বসে থাকতাম আমি। ওই বড় ছাল্লাটাতে যখন চোখ মিলে তাকাতাম আর একটা গাছের উপর, তখন মনে হতো ওই গাছটা থেকে কে যেন হাত মারিয়ে আমার দিকে চিৎকার করে উঠতাম। ভয়ে আতঙ্কে আমি শিখে যেতাম। দিনের পর দিন একটু করে ভয় পেতে মনটাকে আমি শক্ত করে তুলে নিলাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করতে লাগলাম, ভালো কাজ করতে গেলে ভয় করলে চলবে না। তাই আমি মনকে শক্ত করে নিয়েছি। এই বলো অর্থ, আমার বন্ধু হয়ে আমার পাশে তুমি সারা জীবন থাকবে তো অর্ঘ? বিলক্ষণ থাকবো, কিন্তু প্ল্যানটা কি? বলবো অর্ঘ, বলবো। সময় এলে তোমাকে আমি সব ঠিক বলবো। আমি যে একটা খেলা খেলতে এখানে এসেছি অর্ঘ। এই খেলায় তোমাকে যে আমার বিশেষভাবে প্রয়োজন অর্ঘ। আরে থাকবো। এই অর্ঘ যে আমার বন্ধুত্বের টানে এত দূর ছুটে এসছে, যেমন ওই বন্ধুত্বর টানে তোমার কথা দিচ্ছে, এই অর্ঘ তোমার প্রতিটা কাজে তোমার পাশে থাকবে। কিন্তু খেলা কি খেলা? এ বন্ডিসিকা, এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। এবার আমি যেদিন তোমার খেলা বুঝতে পারবো, সেদিন তুমি আমার একটা নতুন রূপ দেখবে, নতুন রূপ। খেলা শুরু হবে না, খেলা আমি শুরু করে দিয়েছি। এই রাঙা মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নাকে এসেছিল একটা বারুদের গন্ধ। আমি বেশ বুঝেছিলাম এখানে কোনো একটা অঘটন ঘটতে চলেছে। আমাকে সেই মুহূর্তে থেকে আমি মাথায় ঠিক করলি, সেই অঘটনে কেন্দ্রবিন্দুটাকে আমাকে খুঁজে বের করতে হবে, তাহলে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস। হ্যালো। আরে ওকে বাবা, ঠিক আছে, আমি দেখছি। আর আপনি ওই দিকটা ভালো করে নজর রাখুন। যেটা করতে বলেছি সেটা ভালোভাবে কাজটা কমপ্লিট করুন। ওকে? বুঝবে এবার রাজা তুমি কি খেলায় খেলে অন্তর্জাম। পাশার ডালটা চালবো চবে রাজা, তোমায় মরতে হবে। প্রজার হাতে তোমার দড়ি, খুঁজবে তোমার চারি জড়ি, দড়ি ধরে মারবো টান। রাজা তুমি খান খান। রাজা তুমি খান খান। রাজা তুমি খান খান। ha 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 ha
রাজা আসছে, রাজা আসছে, রাজা আসছে। আজ তোমাদের জন্য মহাভোজ নিয়ে রাজা আসছে। বহুদিন হয়ে গেল, আজ আমি পেট পুড়ে খাবো গো, পেট পুড়ে খাবো। বহুদিন হয়ে গেল, ওই ক্ষুধার্ত জানাগুলো আজ পেট পুড়ে খাবে। ওরে ওরে অভুক্ত মানব, তোরা যত পারিস পেট পুড়ে খেয়ে নে রে, পেট পুড়ে খেয়ে নে, পেট পুড়ে খেয়ে নে। যাক, রাজা রাজা বলছে। আরে হ্যাঁ, যারাকে রাজাকে রাজাকে এক পলক দেখার আশা হয়, ওই সাধারণ বর্গের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে আসছে, চিবিয়ে চিবিয়ে খেতে আসছে। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। কাল প্রায় সারা রাত জেগেই কাটিয়ে দিলাম আজ নতুন সূর্য ওঠা দেখবো বলে। আজ অনেক দিন পর প্রায় আমাদের রাঙামাটি গ্রামে আজ নতুন উৎসব হতে চলেছে। আর তাই তো এই আনন্দের দিনে আমি আর কিশোরদা একসাথে মিলে আমার মায়ের কাছে গিয়ে আমাদের সম্পর্কের কথা বলবো। কাকে বলবো? তাই সে বাবু তো কোনো পাত্তাই নেই, কোনো পাত্তা নেই। ভাবছি কিশোরদা এলে দুজনে একসাথে গিয়ে মাকে সাহস করে আমাদের কথাটা জানাতেই হবে, জানাতে। কে? বর্ষার কোলাপাতার মিষ্টি বাতাস তোমাকে পাগল করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বনে আমার সবচেয়ে কোনো অ্যাসেট না থাকলেও আছে একটা ছোট হৃদয়, যে হৃদয় জুড়ে ভরে আছে শুধু ভালোবাসা। যে ভালোবাসার জন্য নারীরা সারা জীবন তপস্যা করে, আর সেই ভালোবাসায় তোমাকে আমি ভরিয়ে দেবো। হ্যাঁ বারুন, আজই মাসিমাকে বলে সাপ্টের বাসে একটা ভালো দিন দেখে তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। তুমি আমাকে এতখানি ভালোবাসো, কিন্তু মা যদি আমাদের মেনে নিতে না চায়? তুমি যেমনই নপুরি বাসি ডাকলে তোমায় বাজতে হবে। ও মনে রেখো, বাসে ডাকলে তোমায় বাজতেই হবে। ও মনে রেখো, যত সহজে সরল ভাবে তুমি যত সাধারণী যত সহজে তুমি যত সাধারণী তবু ভালো যে বাঁচতে গেলে কোনো আগুনে তোমায় করতেই হবে। মনে রে ডাকলে তোমায় বাঁচতেই হবে। মনে রে খুব হয়েছে বাবু আমার, যাও তো যাও, আমি তোমার সাথে একটাও কথা বলবো না। কেন কেন, আমি আবার কি করলাম? তুমি তো জানো আমি এখানে অনেকক্ষণ ধরে একা দাঁড়িয়ে আছি, বলো তো একা একা ভালো লাগে? সে নাই বুঝলাম, কিন্তু আমার তো আরো কাজ আছে নাকি? হ্যাঁ, তোমার ওই কাজ নিয়েই থাকো, আর আমাদের বিয়ের কথাটা তো একদমই ভেবো না। কে বলছে? কে বলছে আমি ভাবছি না? ভাবছি তো আমাদের একটা ছোট্ট সংসার হবে, পুরে ঘরে আমরা দুজনে একসঙ্গে আনন্দে দিন যাপন করব। আর আর তাছাড়া আমাদের এই পারো এসো না কাছে। কি হলো কি?
আরে কাছে এসো তবে তো বলবো রে বাবা। ও বলো। আমাদের দুটো বাচ্চা হবে। না না না, দুটো নয়, চারটি বাচ্চা হবে। কটা? তবে রে দেখাচ্ছি মজা। ছাড়ো ছাড়ো আমাকে। না না, ছাড়বো না। আচ্ছা শোনো কিশোরদা, আজ কিন্তু খুব আনন্দের দিন, আর এই আনন্দের দিনে তোমার আমার ভালোবাসার কথা আমার মাকে কিন্তু জানাতেই হবে। মাকে? হ্যাঁ। না 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 মানেটা কি? না মানে হ্যাঁ, মানে হ্যাঁ, বলবো পারুল, তুমি চিন্তা করো না, আমি বলবো। বেশি আসলে ভয় লাগছে তো পারুল। আমি কিচ্ছু জানি না, আজকে মাকে বলবে। আরে কিশোর এসেছো? তা কি বলছে আমার পারুল? আসলে মাঝিমা এরকম কিছু নয়, ওই আনন্দ মেলায় পারুল যাবে বলছে, সেটা আপনাকে সাহস করে বলতে পারছে না, আমাকে বলছে আপনাকে বলে দিতে, তাই। না, তুমি সেখানে যাবে না। হে তুমি কি বলছো মা? হ্যাঁ ঠিকই বলছি, আমার মন সায় দিচ্ছে না, তুমি ওখানে কিছুতেই যাবে না। মা, সেই ছোটবেলায় জ্ঞান হবার পর থেকে এই রাঙামাটি গ্রামে আনন্দ উৎসব মেলা আমি কখনো দেখিনি। আজ রাঙামাটিতে এত সুন্দর মেলা বসেছে, আর সেখানেও তুমি আমাকে যেতে দেবে না মা? না, দেব না। আমার ভালো লাগছে না, আমার ভয় করছে। আমি চাই না চ্যাটার্জিদের কোনো আনন্দ উৎসবে তুমি যোগ দাও। মা, কেন পারুল ওই চ্যাটার্জিদের বাড়ির উৎসবে যাবে না কেন? তাছাড়া আমিও তো ওই চ্যাটার্জিদের কোম্পানিতে চাকরি করি, তাহলে আমারও তো আপনাদের বাড়ি আসা উচিত নয়। মোটেই উচিত নয়। মা তুমি কিশোরদাকে এভাবে অপমান করো না। এই, আমি কথাটা ওকে বলছি, তোর গায়ে লাগছে কেন? কারণ কিশোরদাকে আমি এই পারুল, চুপ। আরে একটা কথা বললো, একদম চুপ। কি হলো, থামলি কেন পারুল? বল, কিশোরকে তুই? কিশোরদাকে আমি কিশোরকে তুই? পারুল, চুপ। চুপ করে থাকবি না, আমার কথার উত্তর দে। কিশোরদাকে আমি ভালোবাসি। পারুল তুই? এবার বুঝেছি। হ্যাঁ মাসিমা, আমি আর পারুল দুজনকে ভালোবাসি মাসিমা, দুজনকে ভালোবাসি। কিন্তু কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার তোমার? মাসিমা, আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন। মান অপমান বোধ তোমার আছে? তা যদি থাকতো তাহলে প্রায় চ্যাটার্জিদের কোম্পানিতে তুমি কিছুতেই কাজ করতে পারতে না। তোমার যদি যোগ্যতা বোধ থাকে, চ্যাটার্জিদের কোম্পানিতে চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও একটা কাজের ব্যবস্থা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, ওই পারুলকে তোমার হাতেই তুলে দেব। কিন্তু কেন আমি ওই চ্যাটার্জিদের চাকরি ছেড়ে দেবো? কারণটা বলবে না? না, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। বাহ, চমৎকার। আপনি কারণও বলতে পারবেন না, আর আমি শুধু আপনার কথা শুনে ওই চাকরিটা ছেড়ে দেবো? হ্যাঁ, ছাড়বে। পারুলকে পেতে গেলে তোমাকে তাই করতে হবে। মায়ের কথা শুনে নাও না কিশোরদা, কেন তর্ক করছো? আমি তর্ক করছি আর উনি করছেন না। আরে এই বাজারে একটা টাকা কেউ ধার দিতে চায় না, আর সেখানে উনি বলছেন আমাকে চাকরিটা ছেড়ে দিতে। এখানে আসা প্রত্যেকটা দর্শকের মাঝে যদি কোনো দর্শক থেকে থাকে, তাকে আপনি গিয়ে জিজ্ঞাসা করুন, যার চাকরি হারিয়ে গেছে এই 2026 সালে, তাকে আপনি গিয়ে জিজ্ঞাসা করুন যে চাকরি না থাকার যন্ত্রণা কতটা। আর আপনি ওই চ্যাটার্জিতে যতই অপমান করুন না কেন, ওই বন্নিশিকা ম্যাডাম আমার কাছে একজন ভগবান। জানি। হ্যাঁ, আমি জানি ওই এমএলএ সাহেব খুব একটা ভালো মানুষ নয়, কিন্তু তা বলে আপনি ওই চ্যাটার্জিদের বাড়ির সকলকে অপমান করতে পারেন না। সেটাই আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার শেষ কথা হলো, হয় তুমি চাকরি ছাড়বে, আর না হয় পারুলকে ভুলবে। এটাই আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথাটা শুনে রাখুন ম্যাডাম। যদি আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে না পারেন কেন আমি চাকরি ছাড়ব,
চ্যাটার্জিরা আপনার কি অপমান করেছে, আপনার কি ক্ষতি করেছে, সেটা যদি আমাকে যুক্তি দিয়ে না বোঝাতে পারেন, তাহলে আমি ওই কোম্পানি ছাড়তে পারবো না। তাতে যদি আমি আমার পারুলকে না পাই, তাহলে জানবো এটা আমার ভালোবাসার শেষ পরিণতি। কিশোরদা, আমার এতদিনের স্বপ্ন, আশার, ভালোবাসার কি হবে কিশোরদা? বলো, আমার এতদিনের স্বপ্ন, আশা, ভালোবাসার কি হবে বলো? পারুল, ভালোবাসাকে যখন ওই যোগ্যতার দাড়ি পাল্লায় মাপা হয় না, তখন সেই ভালোবাসার কোনো মূল্য থাকে না পারুল, কোনো মূল্য থাকে না, তুচ্ছ হয়ে যায় পারুল, তুচ্ছ হয়ে যায়। ম্যাডাম, কেন আপনি আমার এই স্বপ্নটাকে এইভাবে ভেঙে ভেঙে চাইছেন? আমরা দুজনে যে অনেক স্বপ্ন দেখেছিলাম ম্যাডাম। আমার কিচ্ছু করার নাই। ওই যে বললাম, পারুলকে পেতে হলে তোমাকে চাকরিটা ছাড়তেই হবে। ম্যাডাম, আমার ভালোবাসা অতটা সস্তা নয় ম্যাডাম যে কোনো কিছুর বিনিময়ে তাকে কেনা যায়। আমার সত্যকে আপনি কোনোদিন কিনতে পারবে না ম্যাডাম, কোনোদিন কিনতে পারবে না। আমার স্বপ্ন কিনতে পারবে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আমি কই, আমার স্বপ্ন এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আমি সুখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমার ভাবের ঘরে ও ভাবটুকু আখর দিয়ে ভরি, আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন অধীর কই, আমার স্বপ্ন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে। কিশোরদা, এমন 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 আবি কই কই এমন আবি। এত কান্নাকাটি করা কি আছে? মা কেন 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 কিশোরদাকে এভাবে যেতে দিলে মা? কেন চাকরিটা ছেড়ে দিতে বললে মা? বলো 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 মা, কেন চ্যাটার্জিদের ওপর তোমার এত রাগ মা? বলো এত যদি কান্নাকাটি করতে হয়, ঘরের ভেতরে যাও মা। হ্যাঁ, হ্যাঁ, ম্যাডাম। কি কান্নাকাটি করে? বলুন ম্যাডাম, ওই চ্যাটার্জিদের উপর আপনার রাগটা কিসের এত? একই আপনি এখন এখানে? হ্যাঁ, আমি ঢলেশ্বর ঢালি, আমার পকেটটা না ওটা একটু খালি। আপনি এখানে কেন এসেছেন? তাহলে কথাটা খুলেই বলি, ওই পাঠশালাটি করতে আমাকে বন্ধ, কারণ ওই গজেন্দ্রনাথ করেছে আপনার সাথে আড়ি,
নগেন্দ্রনাথ চ্যাটার্জি কিন্তু এই পাঠশালাটি আমার স্বামীকে চালাতে দিলেও তারপরে আমার স্বামীর নামে ওটা দান করে দেন। তা কোনো কাগজপত্র আছে নাকি? নেই তো। আর মুখে মুখে দান করে দিলে সেটা তো আপনার হয়ে যায় না ম্যাডাম। অফিসার আস্তে। তাছাড়া ওই 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 পাঠশালাতে নাকি শুনেছি যে অসামাজিক কাজকর্ম হচ্ছে, এটা আমার বেশ ভালোভাবেই জানা, তাই আপনার পাঠশালায় দিয়ে দিলাম হানা। অফিসার তা হানা দেওয়ার জন্য আপনার পকেটে কত টাকা ঢুকলো অফিসার? ভুল করছেন, মস্ত বড় ভুল করছেন অফিসার। আপনার মালিক গজেন্দ্রনাথ চ্যাটার্জির আমার সামাজিক কাজকর্ম নিয়ে ততটা মাথা ব্যথা নেই, যতটা মাথা ওনার হালকা আছে অসামাজিক কাজের জন্য। কারণ আমার এই শিক্ষার আলোয় এই গরিব মানুষগুলো একটু আলোকিত হলে পারে ওনার রাজার আসন একটু হলেও টলমল করবে কিনা। আশায় মরে চাষা। শুনুন ম্যাডাম, আপনাকে আমি 2 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে পাঠশালাটি খুব তাড়াতাড়ি বন্ধ করবেন, নয়তো নয়তো কি অফিসার? ওই পাঠশালার সাথে আমাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন তো? দরকার হলে তাই করব। বুঝি কিছু টাকা হবে? পকেটটা না বড্ড খালি। আপনাদের মতো বড় লোকের চামচাদের কাছ থেকে এর থেকে যে বেশি কিছু আশা করা যায় না, এটা খুব ভালো করে বুঝতে পেরেছেন তাই না ঢোলেশ্বর ঢালি? পারুন। ঠিক ধরেছেন অফিসার, ঠিক ধরেছেন। এবার মেয়েদের উপর অত্যাচার কথাটা ভুলে যান, নাহলে ঢোলেশ্বর খালি আপনার জীবনটাই হয়ে যাবে খালি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, আমার নাম ঢোলেশ্বর ঢালি, এই পাঠশালাটা করব খুব তাড়াতাড়ি খালি। তাহলে এখন আমি এখান থেকে চলি। সত্যি 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 মাসিমা, আপনাদের রাঙামাটি অঞ্চলের মানুষগুলো এক একটি ভিন্ন প্রজাতির। শোন এদিকে শোন, কি হলো দাদা? আমাকে ভোটা দিয়েছিলিস, তার জন্য তোর ফোন পেতে আমি 5,000 টাকা ট্রান্সফার করে দিয়েছি। এ মা, তুমি সত্যি বলছো দাদা? হ্যাঁ, সত্যি? সত্যি। আমাকে ভাই পড়ে উপহার দেবো না তা হয়? কি হয়েছে পারুল? এ পারুল, কি রে তোর চোখে জল? মাসিমা, পুলিশ অফিসার কিছু বলেছে? না না না, ওইসব কিছু না দাদা, ওইসব কিছু না। এই যে আমার ফোন পেতে তুমি 5,000 টাকা পাঠিয়ে দিয়েছো না, ওইটা ভেবেই আমার আনন্দে চোখে জল চলে আসছে দাদা। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। ফোন পেতে ভাই ফোটার জন্য যদি কেউ 5,000 টাকা দাদার কাছ থেকে পায়, তাহলে কি এটা কি কম আনন্দের কথা দাদা? পারুল, আমার কথা বলো। এতগুলো টাকা তুমি শুধু শুধু পারুলকে দিতে গেলে কেন? বাহ মাসিমা বাহ, কি সব বলছেন! আপনাদের এখানে প্রথম এসে আমি ভাই ফোটার স্বাদ পেলাম জীবনে প্রথম, আর আমার বোনটাকে কিছু দেবো না তা কি হয় মাসিমা? আচ্ছা দাদা, খুব খুব আনন্দের কথা, তুমি আমাকে 5,000 টাকা দিয়েছো, কিন্তু এর বিনিময়ে আমি যদি তোমাকে সত্যি সত্যি দাদা ভাই বলে ডাকি, তুমি কি কোনো আপত্তি করবে দাদা? দূর পাগলি, তা হয় নাকি? আমাকে দাদা ভাই বলে তুই তো ডাকবি। তাহলে বলো দাদা ভাই, আমাদের ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না? কোথাও গেলাম বোন, আমি তোদেরকে ছেড়ে কোথাও যাবো না, কিন্তু কি জানিস, মাঝে মাঝে ভাবি এত সুখ আমার কপালে সইবে তো? দাদা ভাই, পারুল তুমি কারণ আমি তো সারাজীবনটা দুঃখেই পার করে দিলাম। বন্ধু সর্বনাশ হয়ে গেছে, বন্ধু সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে কিশোর? এ কি কিছু তো কি হয়েছে? আমার সেরকম কিছু হয়নি, তাহলে হয়েছে হয়েছে ওই বিশু কাকার। বিশু কাকা? কি হয়েছে বিশু কাকা? কোথায় বিশু কাকা? হ্যাঁ বন্ধু, ওই 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 বিশু কাকা আনন্দ মেলার প্রতিবাদ করতে গিয়েছিল, আর ওই এমএলএ সাহেবের দলবলরা বিশু কাকাকে চরমভাবে অত্যাচার করে। আর ওই পোড়ো কারি বাড়িতে নিয়ে গিয়ে বিশু কাকাকে এমন মারে যে বিশু কাকার মাথা পেটে গল গল করে রক্ত পড়ে। চিন্তা করো কিশোর, কিচ্ছু হবে না বিশু কাকা, কিচ্ছু হবে না। এবার যা হবে ওই সালা এমএলএ আর দল বলে হবে। ওরা ভারতকে দূর থেকে দেখে জলপথ ভেবেছিল, কিন্তু ওরা জানে না এই ভারত 1 ফুট আগুন বলে কত ধারণ করতে পারে। চলো কিশোর, এবার সামনাসামনি সময় এসেছে ওদের সঙ্গে লড়াই করার। চলো কিশোর, চলো চলো। দাদা এবার ভাই, দাদা ভাই,
রাখিস না মন, আর পেছু রাখিস না, আর আমাকে আটকাস না। মাসিমা, মাসিমা, আমাকে আশীর্বাদ করুন মাসিমা, আমাকে আশীর্বাদ করুন। আমি যেন ন্যায় অন্যায় যুদ্ধের মাঝে আমি যেন ন্যায় টঙ্ক বাজাতে পারি মাসিমা, আমি যেন ন্যায় টঙ্ক বাজাতে পারি। জয় জয়।